ঠিক আছে, দেখা যায়, শোনা যায়? স্যার। জি জি স্যার। স্যার। না বোঝা গেলে বলবো। কি গোলাম হোসেন, ঠিক আছে? জি স্যার। সাউন্ডটা একটু কম আসতেছে স্যার। সাউন্ড কম না? সাউন্ড তো ম্যাক্সিমাম। ঠিকই আছে স্যার ঠিক আমাদের। আছে স্যার। সাউন্ড ঠিক আছে স্যার। গোলাম হোসেন, তোমার সাউন্ডটা বাড়াও, সাউন্ড একদম ম্যাক্সিমাম। আর আমি চিৎকার করলে তো বিল্ডিং হয়ে যাবে। আচ্ছা, আমরা ব্লো ডাউন আলাপ করলাম গতদিন, যে ব্লো ডাউন হচ্ছে এক ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। কিভাবে ড্রামের নিচে ময়লাগুলো জমে, ওই ড্রামের নিচে থেকে আমরা ওয়াটারটা বের করে আনবো, ময়লা পানি। ওই পানিটাকে ইউজ করা যেতে পারে ফিল্টার করে। একটা লিমিট থাকবে, লিমিটটা তোমরা দিবা কত ময়লা। ময়লা মানে সলিড কোয়ান্টিটি, টোটাল ডিজলভ সলিড মনে করো 1000 ppm। তাহলে এইভাবে নিয়ে আসবা, দ্যাট ইজ ব্লো ডাউন, এবং এটা এক ধরনের লস। নেক্সট হচ্ছে এভাপোরেটর। এভাপোরেটর কি? স্যালাইন ওয়াটার থেকে ড্রিঙ্কিং ওয়াটার, পোর্টেবল ওয়াটার তৈরি করার যে উপায়, দ্যাট ইজ এভাপোরেটর। মনে করো সল্টি ওয়াটার হিট করলা, এখানে হিটিংটা কেমন হবে? হিটিংটা হিট সোর্স হচ্ছে আমাদের মোটিভ স্টিম। আমাদের পাওয়ার প্ল্যান্ট স্টিম আছে, ওই স্টিমটা দিয়ে আমরা হিট এক্সচেঞ্জারে হিট করব। তাহলে পরে সল্ট ওয়াটার, র ওয়াটার, সেটা এভাপোরেট করে যে পানিটা হবে, সেই পানিটা বয়লার মেকআপ হিসেবে হইতে পারে, প্লাস ড্রিঙ্কিং কাজে ইউজ হতে পারে। Evaporator is one form of boiler makeup used in ships to produce both power plant makeup and potable water from sea water. এটা হতে পারে ওয়ান স্টেজ অর সিঙ্গেল এফেক্ট, মাল্টি স্টেজ অর মাল্টি এফেক্ট। এখানে মনে করো সুপারহিটেড স্টিম ফ্রম ইয়োর প্ল্যান্ট তুমি বের করে নিয়ে আসলা, নিয়ে এটা স্যাচুরেটেড স্টিম হিট ছাড়তেছে, এখানে গেল, এখানে স্যাচুরেটেড লিকুইড, আর তোমার র ওয়াটার হিট আপ হচ্ছে, হিট আপ হয়ে গেল। ঠিক আছে, এই ওয়াটারটা আমরা গরম করব, গরম করে এটা আসলে স্যাচুরেটেড ভেপর হবে। এখানে কাজটা হয়নি। আচ্ছা, এটা সিঙ্গেল এফেক্টের প্রোডাকশন রেট এরকম, পার কেজি স্টিম দিয়া 0.8 কেজি ভেপর তৈরি করা যাবে। ডবল এফেক্টে পার কেজি স্টিম দিয়া 1.5 কেজি ভেপর তৈরি করা যাবে। ট্রিপল এফেক্টে পার কেজি স্টিম দিয়া 2 কেজি ভেপর তৈরি করা যাবে। কিন্তু বুঝতে হবে যত এফেক্ট বেশি, কমপ্লেক্সিটি এবং ওই এভাপোরেটরের কস্ট বেড়ে যাবে, ক্যাপিটাল কস্ট। তাহলে আমাদের এই যে টেম্পারেচার ডিফারেন্স, মোটিভ স্টিমের স্যাচুরেশন টেম্পারেচার আর ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার, এই দুটোকে বলে হিট হেড। তাহলে এই হিট হেডটা খুব বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। 20-30 হলে ভালো। যদি খুব কম হয়, তোমার হিট ট্রান্সফার কম, ভেপর প্রোডাকশন রেট কম। যদি খুব বেশি হয়, তাহলে বয়েলিং যেটা হবে সেটা ফিল্ম বয়েলিং হয়ে যাবে। তোমরা জানো ফিল্ম বয়েলিং ইজ নট গুড। তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল এফেক্ট। সিঙ্গেল এফেক্ট তুমি দেখো, আমার এটা একটা হিট এক্সচেঞ্জার, এটা একটা শেল, সিম্পল হিট এক্সচেঞ্জারের শেল। তাহলে আমি করব কি, এই হিট এক্সচেঞ্জার টিউবের ভিতর দিয়া, এটা হেডার কি হচ্ছে যাই বলো, টিউবের ভিতর দিয়ে স্টিম যাবে, এবং এই চারিপাশে একটা ড্রামের মধ্যে ওয়াটার থাকবে, যে ওয়াটারটা র ওয়াটার। তাহলে এই র ওয়াটারটা এখানে যখন আসবে, সেই র ওয়াটারটা স্টিমের হিট থেকে হিট নিয়ে ভেপর হয়ে বেরিয়ে যাবে। তাহলে এইটা হইলে আমার মেকআপ ওয়াটার, এটাই মেকআপ। ঠিক আছে, আর এই যে স্টিম যেটা ঢুকলো, সেটা তো প্ল্যান্ট থেকে আসলো, সেটা কনডেন্স হয়ে আবার প্ল্যান্টে চলে যাবে। যেমন এটা আমার প্ল্যান্ট থেকে নিয়ে প্ল্যান্টে চলে গেল, এটা এক ধরনের রিজেনারেশন। অর্থাৎ এখানে বাইরে কোনো হিট আমরা ইউজ করতেছি না, আমরা স্টিম ইউজ করতেছি, মোটিভ স্টিম। তাহলে এটা হচ্ছে আমার মেকআপ। তাহলে এটা যদি 1 কেজি স্টিম হয়, এটা হবে অ্যারাউন্ড 0.8 কেজি। ডবল এফেক্ট আমার র ওয়াটার আমি ঢুকাইলাম, তাহলে এই মোটিভ স্টিম ঢুকলো, ঢুকে হিট ছেড়ে দিয়ে সে বেড়ে চলে গেল, প্ল্যান্টে চলে গেল। এইখান থেকে যে ভেপরটা বেরোবে, সে আবার এটার জন্য মোটিভ,
এখান থেকে আবার হিট চলে যাবে, অনেক বেশি হিট হইতে হবে, এখানে হিট অনেক বেশি হইতে হবে। তাহলে এটা অনেক হাই টেম্পারেচারে ভেপর হইলে এখানে সে আবার হিট ছাড়বে এই র ওয়াটারকে। তাহলে আমাদের এইখান থেকে যেটা বের হলো সেটা এখানে হিট ছেড়ে দিয়ে, তাহলে এটাও আমার মেকআপ, আবার এখান থেকে যেটা বের হলো এটাও মেকআপ। তাহলে আমার যে র ওয়াটার আমি ঢুকাইলাম ডাব্লু সমান W1 W2 যদি ঢুকাও, তাহলে আমাদের ভেপর যদি এখানে V1 হয়, এই V1 প্লাস V2 এই দুটি আমার মেকআপ। তাহলে তাহলে আমি যদি এখানে যদি এটা 1 কেজি হয়, এটা হবে অ্যাপ্রক্সিমেটলি যোগফল 1.5 কেজি। এটা হচ্ছে ডবল। আচ্ছা, ডিয়ারেশন আমরা অনেকবার বলে আসছি। ডিয়ারেশন মানে গ্যাসকে বের করে ফেলা, এরেশন ডিয়ারেশন গ্যাসকে বের করে ফেলা। এখন এই গ্যাসগুলোর সোর্স কি? হোয়াট আর দ্য সোর্সেস? Non-condensables are mostly air that leaks from the atmosphere into those portions of the cycle that operate below atmospheric pressure, such as the condenser. ব্র্যাকেটে আমি লিখছি সেল সাইড। একটা হিট এক্সচেঞ্জারের সেল সাইড থাকতে পারে, টিউব সাইড থাকতে পারে। টিউবের ভিতর দিয়ে যেটা যাবে সেটা টিউব সাইড, আর টিউবের বাইরের অংশটাকে সেল সাইড। তাহলে কন্ডেন্সারের বাইরের অংশে থাকে স্টিম, সেটাকে আমরা বলি সেল সাইড। ভিতরের অংশটাকে থাকে কুলিং ওয়াটার, টিউব সাইড। তাহলে সেল সাইডের প্রেশার অনেক কম। কন্ডেন্সার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে লো প্রেশার ডিভাইস। তাহলে ওইখানে যদি কন্ডেন্সার সেলে যদি কোনো লিক হয়, এয়ার লিক করবে, এয়ার ঢুকে। ডিকম্পোজিশন অফ ওয়াটার ইন্টু ওয়াটার হাইড্রোজেন বাই থার্মাল অ্যাকশন। ওয়াটার ভেঙে যেতে পারে, থার্মাল অ্যাকশনে ওয়াটার ভেঙে অক্সিজেন হাইড্রোজেন হতে পারে। কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন ওয়াটার অ্যান্ড মেটাল কনস্ট্রাকশন। ওয়াটারের সঙ্গে মেটালের রিঅ্যাকশনের মাধ্যমে তোমার হাইড্রোজেন হতে পারে, মেটাল হাইড্রোক্সাইড হতে পারে প্লাস হাইড্রোজেন হতে পারে। আচ্ছা, তাহলে দিস আর দ্য সোর্স। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক এয়ার ঢুকলো, আর একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন মেটালের সঙ্গে, আর একটা হতে পারে ওয়াটার ভেঙে গেল। তাহলে এগুলি ভাবে ভিতরে আমাদের গ্যাস হইতে পারে। তাহলে এখন এই গ্যাসগুলো আমাকে বের করে ফেলতে হবে। এখন এই গ্যাসের আনডিজারেবল এফেক্টটা কি? রেজ দ্য টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম। তোমার মনে রাখতে হবে কন্ডেন্সার প্রেশার মানে হচ্ছে স্টিমের প্রেশার প্লাস ওইখানে আর যা যা থাকবে। ওইখানে যদি এয়ার থাকে, এয়ারের প্রেশার, যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের প্রেশার, সব যোগ করে হবে কন্ডেন্সারের প্রেশার। তাহলে যদি একটা কন্ডেন্সারে স্টিম পিওর না হয়, হাতে যদি এইসব থাকে, তাহলে আলটিমেটলি কন্ডেন্সার প্রেশার বাড়তে থাকবে। কন্ডেন্সার প্রেশার বাড়তে থাকলে তোমরা জানো পাওয়ার প্ল্যান্টের উপরে বয়লার প্রেশার, নিচে কন্ডেন্সার প্রেশার। বয়লার প্রেশার যত নিচে নামবে এফিসিয়েন্সি কমবে, কন্ডেন্সার প্রেশার যত উপরে উঠবে এফিসিয়েন্সি কমবে। তো আমাদের টার্গেট হয় বয়লার প্রেশার উপর তোলা, যেটা আমাদের হাতে থাকে। কন্ডেন্সার প্রেশার নিচে থাকা, সেটা সবসময় আমার হাতে থাকে না, যেটা অনেকটা অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে, কারণ অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে কুলিং ওয়াটার টেম্পারেচার ভ্যারি করে, ওই জন্য এটা আমাদের বেশি নিচে নামানো যায়। কিন্তু যেটুকু সম্ভব সেটুকু আমরা যদি ডিএয়ারেশন না করি, এই নিচের প্রেশারটা বাড়তে থাকে। তাহলে একটা কন্ডেন্সারের ভিতরে এইসব গ্যাস আছে কিনা বুঝার সিম্পল একটা টেকনিক আছে। টেকনিকটা হইলো কন্ডেন্সারের সেল সাইডে, এই যে কন্ডেন্সার এইখানে স্টিম আছে, শুধু স্টিম থাকার কথা। মনে করো স্টিমের প্রেশার তুমি জানো, তুমি স্টিমের প্রেশারটা মাপলা, তুমি স্টিমের টেম্পারেচার মাপলা, এই জায়গার প্রেশার টেম্পারেচার যেটা মাপলা, তুমি প্রেশার মাপলা, প্রেশার মাইপা স্টিম টেবিলে যাবা, স্টিম টেবিলে যাইয়া ওই প্রেশারের করসপন্ডিং স্যাচুরেশন টেম্পারেচার কত দেখবা, তুমি পাইলা। এখন তুমি আবার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপছো, থার্মোমিটার তো ইউজ হবে না, থার্মোকাপল মনে করো, থার্মোকাপল দিয়ে মাপলা। তাহলে দেখা গেল যে এই দুইটা টেম্পারেচার এক না। যখন এক না, তখনই বুঝতে হবে ভেজাল আছে। ভেজালটা কি? যখন ভিতরে গ্যাস দ্রব্য থাকবে, তখন কন্ডেন্সারের প্রেশার বেড়ে যাবে। কন্ডেন্সারের প্রেশার বাইরে তুমি ধরলা এটা স্টিমের প্রেশার, তাহলে এই প্রেশারের করসপন্ডিং টি সেট যেটা পাইলা
স্টিমের যে টেম্পারেচার সেটা কম, কারণ স্টিম তো তোমার ওইখানকার যে টেম্পারেচার সেটা তো স্যাচুরেশন টেম্পারেচার দিবে, এটা দিবে করসপন্ডিং টু স্টিম। তাহলে আমাদের স্টিমের যে টেম্পারেচার ওই টেম্পারেচারের সঙ্গে দেখা যাচ্ছে যে কন্ডেন্সারের প্রেসারের করসপন্ডিং স্যাট মিলতেছে না, ওই টেম্পারেচার একটু বেশি বেশি, কারণ হচ্ছে ওর প্রেসারটা বেশি, তো ওইটার মধ্যে অন্যান্য গ্যাসের পার্শিয়াল প্রেসার যোগ হয়ে গেছে। আমি কথা থেকে বুঝাইতে পারলাম? স্যার আরেকবার একটু বলেন স্যার, আমি বুঝতে আবার পারিনি। বলি, মনে করো কন্ডেন্সারের প্রেসার 1.01 বার, আমি থার্মোমিটার ঢুকাইলাম, টেম্পারেচার পাইলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সরি, কন্ডেন্সারের প্রেসার পাইলাম 1.2 বার, 1.2 বার, টেম্পারেচার পাইলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1.2 বার করসপন্ডিং যে টি স্যাট সেটা কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড? সেটা 100 বেশি, এটা তো জানো তোমরা নাকি? অ্যাটমসফেরিক প্রেসারে টি স্যাট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যদি প্রেসার দেখতেছি 1.01 এর বেশি, আবার টেম্পারেচার দেখতেছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা তো মিলতেছে না। অর্থাৎ পি কন্ডেন্সারের প্রেসারের করসপন্ডিং টি স্যাট আর স্টিমের টেম্পারেচার দুটো যদি এক না হয় তখন বুঝতে হবে যে এখানে গ্যাস জমে গেছে। কে বুঝে নেই বলো? স্যার বুঝিনি। ইব্রাহিম বুঝে না? স্যার তার মানে স্যার পি কন্ডেন্সারের প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ারিক থাকে আর টেম্পারেচার যদি 100 তো থাকতে পারবে না স্যার, মানে 100 হলে তাহলে বুঝতে হবে মানে গ্যাস আছে। যদি মনে করো কন্ডেন্সারের প্রেসার পাইলা 1.01 বার, স্টিমের টেম্পারেচার পাইলা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এই পার্শিয়াল প্রেসার নাই। বুঝা গেছে? আর যদি দেখো যে স্টিমের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড পাইতেছো, অর্থাৎ স্টিমের পি স্যাট 101 কিন্তু পি কন্ডেন্সার বেশি, তাহলে এই বেশিটা কোথেকে আসলো? এটা আসলে এখান থেকে। আমি যখন এই কন্ডেন্সারের প্রেসার মাপবো আমি তো সবগুলো মিলে পাবো, আমি তো স্টিমটা আলাদা করে পাবো না। আমি ধরছিলাম যে ওইটা স্টিম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি পাইলাম এখানে 2 বার, আর টেম্পারেচার পাচ্ছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তো পি স্যাট 2 বার হয় না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রেসার হবে 1.01 বার। তাহলে বাকিটা কোথেকে আসলো? বাকিটা আসলে পার্শিয়াল প্রেসার থেকে। পার্শিয়াল প্রেসার। অর্থাৎ আমি তো এগুলি থাকলে আমি তো পার্শিয়াল প্রেসার মাপতে পারবো না, আমি মাপবো টোটাল প্রেসার। আমি তো আসলে এটা মাপবো, আমি তো ধরে নিয়েছি যে স্টিমের ভিতরে কিছু নাই, তাহলে আমি মাপলাম প্রেসার, তো প্রেসার মাপলে তো আসলে ধরতে পারবো না। আমি ওই জন্য দুইটাই মাপবো, প্রেসার মাপবো, টেম্পারেচার মাপবো। প্রেসারের করসপন্ডিং টি স্যাট, টেম্পারেচারের করসপন্ডিং পি স্যাট, দুটো যদি এক না হয় তাহলে বুঝতে হবে যে ভেজাল আছে। বুঝা গেল? আমি প্রেসারও মাপবো, টেম্পারেচার মাপবো, যদি দুটো ম্যাচ না করে, প্রেসারের করসপন্ডিং টি স্যাট যদি মিলে না মিলে স্টিমের সঙ্গে, তাহলে ভেজাল আছে। আবার টেম্পারেচার, ওইটাকে আমি টি স্যাট ধরবো, টি স্যাটের করসপন্ডিং পি স্যাটে যাবো, যদি ওইটা কন্ডেন্সার প্রেসারের সঙ্গে না ম্যাচ করে, ভেজাল আছে। কে বুঝেনি? বুঝছো আফজালুল? বুঝে গেছি। জি স্যার, বুঝছি স্যার। এবার কে বললো বুঝেনি বলো? না স্যার বুঝতে পারছি স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড, এটা বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কন্ডেন্সারে কেমনে বুঝবা যে গ্যাস আছে? খালি বলবো যে আমরা দুইটা, একটা টেম্পারেচার সেন্সর একটা প্রেসার সেন্সর দেন, সাথে স্টিম লেভেল দুইটা না থাকবে। মিললে স্যার দুইটা না মিললেই গ্যাঞ্জাম, গ্যাস। দুইটা না মিললেই গ্যাঞ্জাম। এখন না মিলার মধ্যে তো একটা রেঞ্জ আছে। তোমার প্রতিটা যন্ত্রে, প্রতিটা মেজারিং ডিভাইসে একটা এরর থাকবে। তোমার থার্মোমিটার স্কুলে এটা একটা এরর তোমাকে জানিয়ে দিতে হবে। ওই যে কন্ডেন্সারে যে প্রেসার মাপবা তার একটা এরর আছে, সেটাও তোমাকে জানতে হবে। অর্থাৎ ওই রেঞ্জগুলো বাদ দিয়ে তোমাকে বুঝতে হবে। তোমার কোনো মেজারমেন্টের প্রতিটা ডিভাইস, যখন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, প্রতিটা ডিভাইসের এররটা জানতে হবে। কোনোটা এরর 0.1%, কোনোটা এরর 5%, 20% বুঝতে হবে। তাহলে 20% এরর বলতে কি বোঝায়, কত দূর ওর মধ্যে যদি ডিফারেন্স হয় ওইটা কিন্তু ধরা যাবে না। সুতরাং আগে এরর থাকলে ওই এররটাকে ক্যালিব্রেট করে তোমাকে বুঝে নিতে হবে এই যন্ত্র আসলে কি রিডিং দিচ্ছে।
এরর দিতে পারে, ক্যালিব্রেট করে নিতে হবে। তাহলে এগুলি বুঝতে হবে, এরর বুঝতে হবে। তোমরা মাঝে মাঝে অ্যান্সার লেখো, 0.00 মানে 4 ঘর। তোমাকে যেটা রেফারেন্স, মনে করো তুমি একটা ডাটা টেবিল ইউজ করলা, ডাটা টেবিলে 2 ঘর পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? এখন 2 ঘর পর্যন্ত ডাটা দিয়া তুমি ইন্টারপোলেট করলে আরেকটা নিজে একটা ডাটা বের করলা, এই ডাটা যদি তুমি 4 পর্যন্ত লেখো, এতে কোনো ভ্যালু নাই। তোমাকে সাপ্লাই দেওয়া হইলো, তোমাকে একটা থার্মোমিটার দেওয়া হলো যার রিডিং হচ্ছে 0.1, মানে অর্থাৎ মনে করো 100.1, 100.2। তাহলে এই থার্মোমিটার দেওয়া টেম্পারেচার দুইটা মাইপা যদি তুমি 3 দিয়া দাও, ওইটার কি কোনো ভ্যালু আছে? এগুলি বুঝতে হবে। হ্যাঁ, সুতরাং এররটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন প্রি কন্ডেন্সার যদি বাড়ে, তোমরা জানো এফিসিয়েন্সি বাড়ে। আমি আবার বলতেছি, উপরের প্রেশার নিচে নামলে এফিসিয়েন্সি কমবে, প্রি কন্ডেন্সার বাড়লে এফিসিয়েন্সি কমবে। আর নিচের প্রেশার উপরে উঠলে, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স যত কমবে র্যাঙ্কিন কার্নোটের, তত আমাদের এফিসিয়েন্সি কমবে। তাহলে কন্ডেন্সার প্রেশার বাড়লে আমাদের লাইনটা উপরে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে। They blanket the heat transfer surface such as outside surface of condenser tubes. এই কন্ডেন্সিং সারফেসে স্টিম এবং গ্যাস দুইজনে সুন্দর করে মিলেমিশে আসবে, আইসা স্টিম সুন্দর করে বাই বাই বইয়া কন্ডেন্সারটা পড়ে যাবে, গ্যাস ওই সারফেসে বসে থাকবে, এরপরে যে আসবে এর বাধা দিবে। তো সুতরাং এই সারফেসে একটা ব্ল্যাঙ্কেট তৈরি করবে, খুব খারাপ জিনিস। Presence of some condensables results in various chemical activities. For example, oxygen causes corrosion. খুব খারাপ জিনিস। বাইরে করশনে অনেক কাজ হচ্ছে, কিভাবে করশন ঠেকানো যায়, অনেক কষ্ট করছে, ইকুইপমেন্ট তোমার লিক হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রসেস অফ রিমুভিং নন কন্ডেন্সেবলস ইজ কল্ড ডিয়ারেশন। এটা অনেকবার বলছি। আমরা ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার, ওইটাকে বলছি ডিয়ারেটর, কারণ এখানে নন কন্ডেন্সেবল গ্যাস বের হওয়ার সুযোগ আছে। মোস্ট ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্টস have a deaerating feed water heater, but whether or not a plant has such a heater or other separate deaerator, it is essential that the condenser itself be the place of good deaeration. অর্থাৎ ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার ইজ এ ডিয়ারেটর। খুব ভালো কথা। ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার থাকুক না থাকুক, আমরা বলছি বরাবর বলে আসছে একটা করে রাখবে, কি সমস্যা থাকার পর একটা রাখবে। তাহলে ওপেন টাইপ ফিড ওয়াটার থাকুক বা না থাকুক, বা অন্য কোনো ডিয়ারিং সিস্টেম থাকুক বা না থাকুক, কন্ডেন্সার এটাকে সুন্দরভাবে ডিজাইন করলে এটা একটা ডিয়ারেটর হইতে পারে, এবং এটা তাই করা উচিত। এর জন্য যেটা দরকার, টাইম, টার্বুলেন্স অ্যান্ড গুড ভেন্টিং মুভমেন্ট। টাইম মানে এটাকে সময় দিতে হবে, হুড় করে হবে না, মিক্সিংটাকে সময় দিতে হবে। টার্বুলেন্স তৈরি করতে হবে, সুন্দর করে পানি এরকম করে পড়বে হবে না, টার্বুলেন্স একে ভাঙতে হবে। টার্বুলেন্স মানে একে ভেঙে ফেলতে হবে। টার্বুলেন্স যত তৈরি করবা, ফ্লোটা তত ইরেগুলার হবে, অর্থাৎ ভাঙতে হবে। গুড ভেন্টিং ইকুইপমেন্ট, সুন্দর টাইম টার্বুলেন্স দিলা, গ্যাসটা বের হইলো, ভেন্ট করার কোনো উপায় নেই, ওই কন্ডেন্সারের ভিতরে বসে থাকে। ভেন্টিং ইকুইপমেন্ট লাগে, তাই তোমাকে সময় দিতে হবে, টার্বুলেন্স অ্যান্ড ভেন্টিং ইকুইপমেন্ট লাগে। আচ্ছা, কি হবে এটা? ফিগার দেখলে অতটা ক্লিয়ার হবে না, তারপরে বলে দিচ্ছি। The cold condensate falling from a lower tube must have sufficient height and scrubbing steam for reheat and deaeration. The scrubbing steam is provided by allowing some of the incoming steam to pass through an open flow area directly to the bottom tubes to reheat condensate. The reason is that non-condensables are more easily released from a hotter than a colder liquid. গ্যাস, একটা গ্যাসের সলিবিলিটি যে কোনো প্রেসারে, একটা ওয়াটারের প্রেসার যে কোনো প্রেসারে, টেম্পারেচার বাড়বে, সলিবিলিটি কমতে থাকবে। টেম্পারেচার যখন স্যাচুরেশনে চলে যাবে, সলিবিলিটি 0, কোনো গ্যাস থাকবে। অর্থাৎ 1.01 বারে যদি ওয়াটারকে 100 ডিগ্রিতে নিয়ে যাও, এই ওয়াটারে কোনো গ্যাস থাকতে পারে। তাহলে এই হিটের জন্য স্টিম লাগবে, এই ওয়াটারকে হিট করার জন্য স্টিম লাগবে, এবং ওয়াটারটাকে মিক্স আপ করতে হবে, টার্বুলেন্স লাগবে।
Once the non-condensables are released, they are cooled to reduce the volume before being pumped out to the of the condenser. তাহলে বিষয়টা হচ্ছে এগুলি হচ্ছে হিউজ ইউজ কন্ডেন্সার, হাজার হাজার টিউব, লক্ষ লক্ষ টিউব। আচ্ছা, এই কন্ডেন্সারে স্টিম ঢুকতেছে, একদম এখানে স্টিম প্লাস এয়ার লেগছে, অর্থাৎ গ্যাস ঢুকে যাচ্ছে। তাহলে স্টিম প্লাস এয়ার ঢুকলো, তাহলে এই কন্ডেন্সারটা এখানে চলে আসলো। তাহলে এইখানে সব কন্ডেন্সার এদিকে চলে যাওয়ার কথা, চলে যাবে, কিন্তু এই কন্ডেন্সার যাওয়ার আগে কিছু স্টিম, এখানে বোঝা যাচ্ছে না, এখানে কিছু টিউব থাকবে না, এখানে ওপেন এরিয়া থাকবে। সে ওপেন এরিয়া দিয়ে কিছু স্টিম কন্ডেন্স না হয়ে চলে আসবে, আসলে পরে সে এখানে মিক্সড হবে। এখানে মিক্সড হলে পরে ওই ওয়াটার থেকে গ্যাসটা বেরিয়ে যাবে, কিংবা কিছু স্টিম এই জায়গাটা নিয়ে আসবে। ও সরি, হ্যাঁ, কিছু স্টিম। তাহলে ওয়াটারের সঙ্গে গ্যাসটা যখন ওয়াটারের সঙ্গে স্টিম যখন মিক্সড হবে, ওয়াটারটা গরম হয়ে গেলে গ্যাসটা বেরিয়ে যাবে, ওয়াটারটা কন্ডেন্সারটা এদিকে চলে যাবে। তাহলে এই গ্যাসটা তখন কি করবে? গ্যাসটা এই দিকে যাবে। এদিকে আমার ভেন্ডিং সিস্টেম আছে, ভেন্ডিং সিস্টেম আলাপ করতেছি একটু পরে। তাহলে এখানে আমার ভ্যাকুয়াম সিস্টেম, অর্থাৎ এখানে কয়েকটা ভ্যাকুয়াম পাম্প আছে, মনে করো সে সাক করতেছে। তাহলে আমি করব কি, এই গ্যাসটাকে, যেখানে এয়ার বলছে গ্যাস, এই গ্যাসটা এদিকে চলে যাবে। এখন চলে যাওয়ার আগে আবার এই গ্যাসটাকে, গ্যাস এটাকে ঠান্ডা করা হয়, এয়ার কুলার। ঠান্ডা করলে এই গ্যাসের ভলিউম কমে যায়, তো ভলিউম ফ্লো কমলে ভ্যাকুয়াম সিস্টেমের পাম্পিং পাওয়ার কমে যায়। তো এটা হচ্ছে আমার কন্ডেন্সার ডিজাইন। একইভাবে এখানেও মনে করো স্টিম আর গ্যাস আসতেছে, আস্তে আস্তে তোমার কিছু গ্যাস, কিছু স্টিম এইদিকে চলে আসবে, কন্ডেন্সার এখানে মিশবে, এয়ারগুলো এই দিক দিয়ে যখন চলে যাবে, এই দিক দিয়ে এয়ারটা সাক হবে। এবং সাক করার আগে এখানে টিউবগুলা কুলিং সিস্টেম আছে, অর্থাৎ এয়ারটা কুল হয়ে ঢুকবে, যাতে করে এয়ারের ভলিউমটা কমানো যায়। কন্ডেন্সারটা, অর্থাৎ এই কন্ডেন্সার পড়ার সময় এই কন্ডেন্সার থেকে যদি গ্যাসটা বের করে ফেলতে পারো, এবং এই গ্যাসটাকে যদি ভালো ভেন্টিং দিয়ে বের করে ফেলতে পারো, তাহলে এই কন্ডেন্সারটা আর এই যে এয়ার যেটা বলতেছি গ্যাস, এই গ্যাসটা এই কন্ডেন্সারে থাকবে না, কম থাকবে। এতে করে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি হলে আমাদের অলওয়েজ যে বিভিন্নভাবে যখন গ্যাসগুলো ঢুকবে কিংবা গ্যাস জেনারেট করবে, সেগুলিকে আমরা কন্টিনিউয়াসলি বের করার উপায়। তাহলে কন্ডেন্সার ডিএটি হিসেবে কাজ করতে পারে যদি আমরা এরকম কন্ডেন্সার ইউজ করি। আর যদি এইসব না করি, সবাই ইউজ করে তা। বুঝা গেছে আতিক? জি স্যার। এখন আমরা এই যে ভেন্টিং সিস্টেমের জন্য এয়ারটাকে সাক করব, গ্যাসটাকে সাক করব, আমাদের দরকার ভ্যাকুয়াম পাম্প। ভেরি সিম্পল, ভ্যাকুয়াম পাম্প। এখন ভ্যাকুয়াম পাম্পের জায়গায় একটা নতুন টার্ম হচ্ছে জেট পাম্প। হোয়াট ইজ জেট পাম্প? ভালো করে বুঝতে, এখানে কোনো রোটেটিং ডিভাইস নেই, এখানে কোনো কিছু নাই। হোয়াট ইজ জেট? দেখতে এরকম স্টিম জেট, এটাকে বলা হয় স্টিম জেট এয়ার রিজেক্টর, SJAE, স্টিম জেট এয়ার রিজেক্টর। হাউ ইট ওয়ার্কস? মনে করো এই দিক দিয়া, এই যে জায়গাটা দেখতেছো একটা ফ্লেঞ্জ, এইটা কানেক্টেড থাকবে ওই এয়ার ভেন্টের সঙ্গে। তাহলে এয়ার এদিক দিয়ে আসবে, কেমনি আসবে? যদি এখানকার প্রেসার কম হয়। এখানকার প্রেসার কেমনি তুমি কম করবা? এদিক দিয়া লো প্রেসার স্টিম ঢুকাবা। ইউ হ্যাভ টু চুজ এয়ারটা কত প্রেসার আছে, স্টিমটা কত প্রেসার ঢুকাবা। স্টিমটা ঢুকাইলে পরে এইখানে একটা নোজেল আছে। তাহলে জিনিসটা এরকম মনে করো। তাহলে আমার এইটা আমার এয়ারের যে ভেন্ট সিস্টেমের সঙ্গে আমি লাগাই রাখবো এই লাইনটা। তাহলে এয়ারটা, গ্যাসটা তখনই আসবে যখন এখানকার প্রেসার ওর ওই লাইন থেকে কম হবে। এখন এই প্রেসারটা আমি কিভাবে কমাবো? আমি এই দিক দিয়ে লো প্রেসার স্টিম ঢুকাবো। লো প্রেসারে যখন স্টিম ঢুকাবো, এটা একটা নোজেল, আমি নোজেলে ঢুকাবো। নোজেলে ঢুকালে লো প্রেসারে স্টিম ঢুকাই উইথ সাম ভেলোসিটি, অফকোর্স প্রেসার আরো কমে যাবে। তাহলে এই লো প্রেসার স্টিম যখন আমি ঢুকাবো এই নোজেলের ভিতর দিয়া, এখানকার প্রেসার থেকে এখানে প্রেসার আরো কমে যাবে। এখন এই প্রেসার যদি অনেক কম হয়, ওই ভেন্টিং সিস্টেম থেকে এয়ারটা সাক হয়ে চলে আসবে। তাহলে এয়ারও চলে, গ্যাসও চলে আসলো, স্টিমও চলে আসলো।
অর্থাৎ আমার উদ্দেশ্য এখানে আমি ওই এয়ারটাকে বের করে আনা, স্টিম দিয়ে বের করে আনলাম। এটা ডিভাইসটা পুরো সিস্টেমের বাইরে। তাহলে স্যার লো প্রেসার স্টিমটা কিভাবে সাপ্লাই দিব স্যার? মানে তুমি কোনো মোটর বা পাম্পের সাহায্যে না নাকি? না 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 না, এগুলি সব টারবাইন থেকে আসবে। কোন আমাদের স্টিম আমি বয়লার তৈরি করছি, টারবাইনে গেছে, টারবাইনে এক্সপ্যান্ড হচ্ছে, কোন এক জায়গা থেকে আমি নিয়ে আসবো, টারবাইন থেকে নিয়ে আসবো। বিভিন্ন পয়েন্টে টারবাইনে এক্সপানশন হয়ে প্রেসার লস হয়ে থাকে, যেখানে সুইটেবল প্রেসার পাবো সেখান থেকে বের করে নিয়ে আসবো। আর প্রেসার কমানো কোনো ব্যাপার না, হাই প্রেসার স্টিম বের করলাম, প্রেসার কমানো কোনো ব্যাপার, একটা নজর লাগাই দিলে প্রেসার কমে যাবে। প্রেসার কমানো পৃথিবীতে ইজিয়েস্ট কাজ, এনার্জি লস কোনো সমস্যা নেই, এনার্জি লস স্যার, করার কোনো সমস্যা। হ্যাঁ বলো। স্যার নজল ওখানে তো প্রেসার বাড়ার কথা স্যার। এই কেডা কত বললাম কত না, নোজেল হচ্ছে প্রেসার কমার জিনিস, ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়বে। এটা সারা জীবনের জন্য মুখস্থ করবা। মিরাজকে সামনে দিয়ে জিজ্ঞেস করবো, না মিরাজ না, কে যা। নোজেল হচ্ছে প্রেসার কমবে, ভেলোসিটি বাড়বে। আর ডিফিউজার হচ্ছে প্রেসার বাড়বে, ভেলোসিটি কমবে। ঠিক আছে? বার্নৌলিজ ইকুয়েশন। হ্যাঁ, এটা সবসময় সত্য। এখন এইখানে নোজেলটা দেখাইতেছি এরকম কনভার্জিং, নোজেল চেহারা থেকে বোঝা যাবে, উল্টা হইতে পারে। যদি এটা সুপারসনিক হয় এটা হয়ে যাবে ডিফিউজার, কিন্তু নোজেলের ফাংশন হচ্ছে সেম। আমরা বলি না কনভার্জিং ডাইভার্জিং নোজেল, ঠিক আছে? কনভার্জিং ডাইভার্জিং মানে কি? মানে হচ্ছে সুপারসনিক সাবসনিক। সুতরাং এটা আমাকে বুঝতে হবে। এইটা আমাদের ওয়াকেলের বইয়ের ছবি, একই ছবি। তাহলে এখানে কি হইলো, আমি এগুলি এত চিন্তা করার দরকার নেই। কনভারসেশন যাক, স্টিম ঢুকলো, এটা হচ্ছে আমার নোজেল। তাহলে প্রেসারটা কমে গেল, প্রেসারটা কমলে পরে এই লো প্রেসার স্টিম ঢুকাবো, আরো কমে যাবে। এইখানে যখন আরো কমে যাবে, ওই এখানে নন কন্ডেনসেশন, অর্থাৎ এয়ার গ্যাস যায় বলো এ চলে আসবে। তাহলে হয়ে গেল এখানে এয়ার এবং স্টিম, এটা সিস্টেম বাইরে। আমার র্যাঙ্কিন সাইকেল থেকে আমি এই গ্যাসটাকে বের করে ফেলছি, দ্যাটস দ্য পয়েন্ট। এটা কিন্তু বাইরে, র্যাঙ্কিন সাইকেলের বাইরে। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে এয়ার গ্যাস এবং স্টিম একখানে ঢুকে গেলে এটাকে আবার আলাদা করা, কারণ আমার এই স্টিমটাকে আবার নিতে হবে, নিয়ে আবার এটাকে ঢুকাইতে হবে প্ল্যান্টে, কারণ আমি এটা প্ল্যান্ট থেকে নিয়েছি, নাহলে কিন্তু আমার প্ল্যান্টে স্টিম কমতে থাকে। তাহলে এই স্টিম আর এখানে কি, এখানে হলো স্টিম আর গ্যাস। স্টিম আর গ্যাসকে আমি করব কি, এখানে একটা ডিফিউজার থাকে, ডিজাইনটা এরকম। এখানে ডিফিউজারের উদ্দেশ্য হচ্ছে প্রেসার বাড়ানো। তোমরা জানো একটা ভেপরের প্রেসার যদি বাড়ানো যায় তাহলে তাকে ইজিলি কন্ডেন্স করা যায়। তাহলে আমি এয়ার বলা ঠিক না, গ্যাস এবং স্টিম কে ডিফিউজারের ভিতরে পাঠায়া প্রেসার বাড়ায়া তাকে আমি এই হিট এক্সচেঞ্জ, যেটার নাম দিলাম ইন্টারকন্ডেন্সার, এখানে ঢুকাইলাম। এখানে কুলেন্ট আছে, কুলেন্টটা কি আসতেছে, এই কুলেন্টের মধ্যে যখন যাবে, এখানে যখন যাবে তখন স্টিমটা কন্ডেন্স হয়ে যাবে, আবার গ্যাসটা আলাদা হয়ে গেল। তখন আমি এই ড্রেন করে ওই স্টিমের ড্রেনটাকে বের করে ফেলবো। আবার আর একটা স্টেজ, সেকেন্ড স্টেজ, এটাকে বলছে আফটার কন্ডেন্সার। তাহলে এখানে আমি আবার স্টিম ঢুকাবো, লো প্রেসার স্টিম, আরো লো প্রেসার স্টিম, এখানে আবার ওই গ্যাসটা আবার চলে আসবে। আসলে পরে আবার স্টিম এবং গ্যাস এক হয়ে আবার ডিফিউজার হয়ে প্রেসার বাইরে আবার এখানে ঢুকলো, এখানে আবার কন্ডেন্স হইলো, কন্ডেন্স হয়ে ড্রেন, আর এই দিক দিয়া ভেন্ট হইয়া বের হয়ে গেল। তাহলে আমার এই যে আমি কুলিং সিস্টেম, এই কুলেন্টটা কন্ডেন্সেট। স্যার গ্যাস বলতে কি টাইপের গ্যাস থাকতে পারে? গ্যাস বলতে নাইট্রোজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, হাইড্রোজেন বুঝতে থাকতে পারছি, পারে। কারণ সোর্স হচ্ছে ওয়াটারের ব্রেক সোর্স, হাইড্রোজেন অক্সিজেন। সোর্স হচ্ছে মেটাল, ওয়াটারের সঙ্গে রিয়াকশন সোর্স, ওখানে মেটাল হাইড্রোজেন হইতে পারে, মেটাল অক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড হইতে পারে, আর ওয়াটার ভেঙে যেতে পারে। আরটা হইতে পারে এয়ার লিকেজ, মানে অক্সিজেন, নাইট্রোজেন সবই। আবার কার্বন ডাইঅক্সাইড সোর্স আছে। কার্বন ডাইঅক্সাইড সোর্স হচ্ছে তোমার বাইকার্বনেট, কার্বনেট, ওগুলি অনেক সময় ডিকম্পোজ করে, ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় আসে, রাইট? তাহলে কার্বন ডাইঅক্সাইড সোর্স হচ্ছে
ডিকম্পোজিশন অফ কার্বনের বাইকার্বনেট সল্ট, অক্সিজেনের সোর্স লিকেজ, অক্সিজেনের সোর্স ওয়াটার ব্রেক, হাইড্রোজেনের সোর্স ওয়াটার রিয়াক্ট উইথ মেটাল। মনে থাকবে? তাহলে নন কন্ডেন্সেবল গ্যাসের oxygen, hydrogen, nitrogen, carbon dioxide. What are the sources of this? ডিফিউজারের ইউজটা স্যার আরেকবার বলুন। ডিফিউজারের কাজ হচ্ছে প্রেসার বাড়ানো। তোমরা মনে রাখবা সব সময়, এটা একদম জীবনে কখনো বলবা না। নোজেলের কাজ হচ্ছে প্রেসার কমানো, ভেলোসিটি বাড়ানো। স্যার এখানে কেন ইউজ করতেছি স্যার এটা? এখানে ওই যে আমি যেহেতু এটাকে কনডেন্স করব, স্টিমটাকে কনডেন্স করব, কনডেন্স করতে গেলে আমি যদি একটু প্রেসার বাড়াইতে পারি তাহলে কনডেনসেশনটা ইজি। কথা বলছো? স্যার তাহলে স্যার শুরুতে স্যার সাকশনের মানে শুরুতে স্যার ডিফিউজার লাগালে হইতো না স্যার, নোজল লাগানোর দরকার কি ছিল স্যার? না না, আমার মেইন উদ্দেশ্য তো এই গ্যাসটাকে টেনে আনা। এই গ্যাসটাকে আমার প্ল্যান থেকে, আমার র্যাঙ্কিন সাইকেল থেকে গ্যাসটাকে বের করতে হবে। বের করার জন্য আমার এইখান থেকে এয়ারটাকে বের করতে হবে। এয়ারটাকে বের করার জন্য এইখানে একটা ভ্যাকুয়াম সিস্টেম তৈরি করতে হবে, একটা মিনিমাম প্রেসার তৈরি করতে হবে। এই তৈরি করার জন্য আমি ভ্যাকুয়াম পাম্প বসাতে পারতাম। ভ্যাকুয়াম পাম্প বসা আমি এটা নতুন এই টেকনোলজি স্টিম জেট এয়ার ইজেক্টর, যেটার কাজ কি লো প্রেসার স্টিম পাঠালে পরে নোজলের ভিতরে, নোজল থেকে যখন বের হবে এই জায়গার প্রেসারটা কমে যাবে। এই জায়গার প্রেসার যখন কমে যাবে, এইটা যদি আমি ওই এয়ারের সঙ্গে কানেক্ট করে দিই তাহলে এটার প্রেসার যদি ওই এতে কম হয় এই এয়ারটা চলে যায়, তাহলে আমি ইজিলি এই এয়ারটাকে এখান থেকে বের করে ফেললাম। এটা যদি বের করতে না পারি, এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ মানে স্যার এখানে এয়ারের প্রেসারটা কমানোর মাধ্যমে ওই এয়ারটাকে সাকশন করার জন্য, এয়ারটাকে সাকশন করা। আদারওয়াইজ এয়ার যদি এখানে ভেন্টিং খুব ইম্পর্টেন্ট। ভেন্টিং ছাড়া হবে না। যদি তুমি একে আলাদা করে রেখেই দাও তাহলে তো কন্ডেন্সার পেছনে বাড়তে থাকলো, হইলো না। তাহলে সেপারেশনও লাগবে, এর জন্য টাইম লাগবে, টার্বুলেন্স লাগবে, আবার ভেন্ডিং ইকুইপমেন্ট লাগবে। আদারওয়াইজ সে তো এখানে জমে যাবে, কন্ডেন্সার জমে যাবে। কন্ডেন্সারটা বের করার জন্য আমি আলাদা করে ফেলছি, এখন খালি টানতে হবে। ভ্যাকুয়াম পাম্প দিয়ে করবা নাহলে স্টিম জেট দিয়ে করবা। স্যার প্রথমটা তো স্যার নোজল স্যার, আর সেকেন্ডটা কি ডিফিউজার? মানে সেকেন্ডে যেটা ইউজ হ্যাঁ, এইটা হচ্ছে ডিফিউজার। মনে করো এখানে এটা ডিফিউজার, এখানে হচ্ছে নোজল, এখানে দেখা যাচ্ছে না, এটা লম্বা জায়গা, এটা এখানে এইটা ডিফিউজার, এই জায়গাটা এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা ডিফিউজার। নোজলের কাজ প্রেসার কমানো, ডিফিউজারের কাজ প্রেসার বাড়ানো। নোজলের কাজ ভেলোসিটি বাড়ানো, ডিফিউজারের কাজ ভেলোসিটি কমানো। মানে স্যার এখানে নজল দিয়ে টাইনে এনে ডিফিউজার দিয়ে আবার লিকুইড করে বানানো। নোজল দিয়ে টাইনে আনতেছি না, নোজল দিয়ে আমি প্রেসার কমাইতেছি, নোজল টানতেছি না। নোজল দিয়ে আমি স্টিম আনতেছি, স্টিম এনে নোজলে ঢুকাইয়া স্টিম যে প্রেসার আনতেছি তার থেকে কমাই ফেলতেছি নোজল দিয়ে। এই কারণে স্যার অটোমেটিক এয়ারটা সাকশন হয়ে যাচ্ছে এইখানে, ঠিক আছে? তুমি যদি নোজল ইউজ না করতে তাহলে স্টিম যে প্রেসারে আনতা ওই প্রেসারে হইতো, তাহলে এনা লো প্রেসার হইতো না। নোজল দিয়ে আমরা স্টিম আই না, কারণ এখানে মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। আমি মোমেন্টাম ট্রান্সফার করে এই নোজলগুলো তোমাকে সেভাবে ডিজাইন করতে হবে, একদম ফ্রিকশনলেস হইতে হবে। আমরা বিভিন্ন নোজল নিয়ে কাজ করছি, প্রেসার কমানো কোনো ব্যাপার না। স্যাচুরেট ভেপরকে আমরা সুপারহিট ভেপর করছি নোজল ইউজ করে। ডিফিউজার এখানে এটা দেখতে ডিফিউজারের মতো লাগতেছে, কিন্তু আই এম নট শিওর এটা হয়তো ডিফিউজার কিংবা আচ্ছা হয়তো এটা ক্লিয়ার না। এটার ভিতরে ডিফিউজারটা করে দিচ্ছি, এটা হয়তো ফ্লোটা করার জন্য। তাহলে আমাদের ডিজাইনটা এরকম হইতে হবে, নোজেলও থাকতে হবে। নোজেলের উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হচ্ছে নোজেলের। ডিফিউজারের উদ্দেশ্য হচ্ছে প্রেসারটা বাড়ায়া ওই স্টিমটাকে আবার কনডেন্স করে, কারণ স্টিমটাকে আমার কনডেন্স না করলে আমি স্টিম ঢুকাবো কেন? স্টিম পাম্পে ঢুকাইতে গেলে আমাকে লিকুইড লাগবে। এই স্টিম জেট এয়ার রিজেক্টরের অ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ মুভিং পার্টস, লো মেইনটেনেন্স, গুড রিলায়েবিলিটি। এর কোনো মুভিং পার্টস নাই। আর ভ্যাকুয়াম পাম্প হলে একটা মোটর লাগতো, ইলেকট্রিসিটি লাগতো। তোমাকে বুঝতে হবে স্টিম ইউজ করা ইলেকট্রিসিটি ইউজ করা মানে পার্থক্য আছে। স্টিম ইউজ করলে অবশ্যই তোমার এনার্জি কমে যাবে, কারণ তুমি স্টিম দিয়া টারবাইন চালাইয়া যে ইলেকট্রিসিটি তৈরি করবা,
আর ইলেকট্রিসিটি দিয়া মোটর চালায় যদি তুমি এটা করো, তোমার অবশ্যই কষ্ট বেশি, কারণ এনার্জিটার যত আর্লি লেভেল ইউজ করা যাবে, যত পরে ইউজ করবো ওটা কস্ট বেড়ে যাবে, তাই না? সুতরাং আর এখানে কোনো মুভিং পার্টস নাই, ওইখানে লুব্রিকেন্ট লাগবে, তাই না, কত কিছু লাগবে, ক্ষয়ে যাবে কয়েকদিন পরে। তাহলে আজকে তো থাক, কতদূর স্টিম জেটের একটু অ্যাডভান্টেজ আজকে বেশি করব। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আজকে আমরা শেষ করি নাকি? ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম।